সবাই শুনতে পাচ্ছ? হ্যাঁ স্যার। দেখো তো আমাদের আজকে সানডে, তোমাদের মক টেস্ট দেওয়া হয়েছিল গ্রুপে। তোমরা মক টেস্ট সাবমিট যারা করেছো তাদের রেজাল্ট আমরা দেখাবো। তার পাশাপাশি প্রত্যেকটা কোশ্চেনের আমরা সলিউশন করার চেষ্টা করব। ঠিক আছে? তো এর আগের ক্লাস মূলত তোমাদের যেটা শুক্রবার হয়েছিল, কোনো কারণে মানে যেটা রেকর্ডিং হয়, ঠিক আছে, তো তার মানে আপডেট নেওয়ার কারণে ভয়েস রেকর্ডার তোমার হচ্ছে কি ওটা সেটিং করতে আমি মানে কোনো কারণে মিস করে গেছিলাম। ঠিক আছে, তো এই কারণে ওই ফিজিওলজি ক্লাসটা তোমাদের সাউন্ডের প্রবলেম চলে এসেছে, মানে ভিডিওটা শুধু দেখেছো তোমরা, তার অডিও শুনতে পাওনি। ঠিক আছে, তো এটা মানে টেকনিক্যালি হয়ে গেছে, আমার অজান্তেই হয়ে গেছে, তার কারণে ওই সাউন্ডটা রেকর্ডেড হয়নি। ঠিক আছে, আমি চেষ্টা করব ওই ক্লাসটা আবার মানে যারা নেবে তারা আবার রিপিট যাতে করে দেয়, আমি চেষ্টা করছি। ঠিক আছে, তো যাই হোক, তো আমরা আমাদের এই মক টেস্টে তোমাদের অনেকেই সাবমিট তোমরা করছো না, আমি দেখাবো একটু পরেই কারা কারা সাবমিট করেছো। তো একটু টাইম তোমাদের প্রথম থেকেই বলেছিলাম যে যাই করো না কেন, যে মেটেরিয়াল গুলো বা মক টেস্ট থেকে শুরু করে যা দেওয়া হচ্ছে সেগুলো একটু টাইম করে করে নিবে, নাহলে দেখবে শেষের দিকে খুব চাপ হয়ে যাবে। তোমরা আপাতত গড়ে 35 থেকে 40 জন মানে সাবমিট করেছো, কিন্তু বাকিদেরকেও বলবো যারা সাবমিট করছো না, তোমরা কিন্তু চেষ্টা করবে টাইম বার করে মানে এই মক টেস্ট গুলো সাবমিট করে নেওয়া, তাতে কি হবে তোমাদেরই সুবিধা হবে। ঠিক আছে, প্রতিদিনের কাজ প্রতিদিন করে নিলে সুবিধা হবে। চলো তো আমরা প্রথমে বোটানি থেকে শুরু করব। ঠিক আছে, বোটানির যে কোশ্চেন গুলো ছিল, তো দেখো এই কোশ্চেন ডিসকাস করার আগে তোমাদের রেজাল্ট আজকে দেখিয়ে দিই, তাই না? কে কত নাম্বার পেয়েছো বা কে হাইস্ট পেয়েছে সেই নাম্বার গুলো একটু দেখিয়ে নিই, তারপরে আমি চলে আসবো এখানে। তো দেখো প্রথমে যেটা আমাদের বোটানি ছিল, ঠিক আছে, বোটানির ক্ষেত্রে তোমরা দেখতেই পাচ্ছ যে আমাদের বোটানিতে দেখো ফাতেমা খাতুন হাইস্ট পেয়েছে, 28-এ 28 পেয়েছে। জসিমউদ্দিন সেকেন্ড হয়েছে। আর থার্ড হচ্ছে দেখো অনেকজন হয়েছে। ঠিক আছে, থার্ড অনেকজন হয়েছে, 18 পেয়েছে। আর বাকিদের নাম্বার গুলো তোমরা দেখে নাও কে কত নাম্বার পেয়েছো, আমি আর নাম বলছি না। ঠিক আছে, এটা চলে গেল বোটানিতে। জুলজিতে দুজন ফুল মার্কস পেয়েছে। ঠিক আছে, এই যে সুমন বর্মন পেয়েছে আর হচ্ছে তোমার রৌমিতা পেয়েছে। ঠিক আছে, তো এই দুজন হচ্ছে কি তোমার হাইয়েস্ট পেয়েছে। সেকেন্ড হয়েছে দেখো চারজন, তাই না? একদম 1, 2, 3, 4, হ্যাঁ, চারজন হচ্ছে কি তোমরা সেকেন্ড হয়েছে। আগমনী, তারপর হচ্ছে কি তোমার চন্দ্র দাস, বিভাস, যাই হোক, তাপস, আর হচ্ছে তোমার এই চারজন হচ্ছে তোমার সেকেন্ড হয়েছে। আর থার্ড হয়েছে দেখো যে পেয়েছে 38 পেয়েছে। আর বাকিদের নাম্বার গুলো তোমরা নিশ্চয়ই সাবমিট করার সময় দেখেছো, এখানেও তোমরা দেখতে পাচ্ছ। জুলজি মক টেস্টটা ওপেন রাখা হয়েছিল, তাই না? এটা ওপেন টু অল ছিল, ওপেন টু অল, যার কারণে অনেকেই সাবমিট করেছে। মানে এটা হচ্ছে কি তোমার ফ্রি মক টেস্ট হিসাবে দেওয়া ছিল গ্রুপে, তো তার জন্য অনেকেই সাবমিট করেছে, প্রায় 130 মতন ক্যান্ডিডেট হচ্ছে তোমার সাবমিট করেছে। তো মোটামুটি নাম্বার ঠিকই রয়েছে। ঠিক আছে, অনেকেই তোমার 30-এর ঘরে রয়েছে, কিন্তু অনেকের নাম্বার অনেক কমে গেছে। ঠিক আছে, যাই হোক, তাদের নাম্বার যাদের কমে গেছে তোমরা চেষ্টা করবে আরো বেটার করার জন্য পরের বার থেকে। আর ফিজিওলজিতে দেখো, ফিজিওলজি এই লিঙ্কটা একটু দেরি করে পাঠানো হয়েছিল, তাই না? এই লিঙ্কটা মানে এক্সামের লিঙ্কটা একটু দেরি করে পাঠানো হয়েছিল, কারণ তোমার জানো এখন মানে পরীক্ষা চলছিল, তোমরা জানো আজকে মানে মানে শনিবার প্লাস রবিবার দুদিন তোমাদের আমাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টে তোমরা জানো ফুড এসআই, পিএসসির দ্বারা পরিচালিত ফুড এসআই পরীক্ষা চলছিল। তো এই জন্য এক্সাম ডিউটি থাকার কারণে আমি টাইম করতে পারিনি, কারণ তোমরা জানো যে তোমাদের যেটা মাদ্রাসা সার্ভিসের যে মক টেস্ট গুলো দেওয়া ছিল, আমরা চেষ্টা করেছি প্রত্যেকটা মক টেস্ট নতুন করে বানিয়ে দেওয়ার জন্য, যাতে তোমরা আরো বেটার প্রিপারেশন নিতে পারো। তো এই জন্য সেগুলো বানাতে গিয়ে টাইম চলে গেছিল আমার। ঠিক আছে, তো যাই হোক, এবার আমরা চলে যাচ্ছি আমাদের কোশ্চেন অ্যান্সার ডিসকাশনে। ঠিক আছে, তো ফিজিওলজিতে দেখো এই যে তোমার হচ্ছে কি তাপস আর হচ্ছে কি তোমার সুমন, এরা দুজন হাইস্ট পেয়েছে।
তারপর সেকেন্ড যে হয়েছে 38 পেয়েছে, থার্ড যে হয়েছে 34 পেয়েছে। ঠিক আছে, যাই হোক, কিছু কোশ্চেন অ্যান্সার এপাশ সেপাশ ছিল, অনেকে আমাকে স্ক্রিনশট দিয়ে পাঠিয়েছিলে। তো সেই কোশ্চেন গুলো খুব তাড়াহুড়া করতে গিয়ে দু একটা কোশ্চেন অ্যান্সার এপাশ সেপাশ হয়ে গেছে, আমরা ক্লাসেই ডিসকাস করে নেবো যে কোনটার প্রকৃত উত্তর। ঠিক আছে, তো আর টাইম না বাড়িয়ে আমরা চলে যাচ্ছি ক্লাসে। ঠিক আছে, প্রত্যেকের রেজাল্ট তোমরা দেখে নিয়েছো। আমি আর এটা পিডিএফ তোমাদেরকে গ্রুপে দিচ্ছি না, কারণ এখানে যেহেতু অনেকের ইমেল আইডি দেওয়া রয়েছে, তো সেই জন্য আমি আর দিচ্ছি না। তোমরা এইভাবেই দেখে নিবে, কারণ তোমরা সাবমিট করার সময় প্রত্যেকের র্যাঙ্ক দেখে নিচ্ছ, তাই না? আর এখানে তোমরা দেখে নাও যে কে কত নাম্বার পাচ্ছে। ঠিক আছে, তার নিরিখে তোমরা নিজের পজিশনটা বিচার করে নাও। ঠিক আছে, বুঝতে পারছো? সবাই শুনতে পাচ্ছ তো? হ্যাঁ স্যার। শুনতে পাচ্ছি। ঠিক আছে, তো হ্যাঁ চলো। স্যার শুনতে হ্যাঁ, প্রথম যেটা বটানি থেকে যে কোশ্চেনটা ছিল, দেখো, মানে জেনারেল বটানি যে চ্যাপ্টারটা চলছিল আমাদের, তাই না? এই বটানিতে তোমাদের ফার্স্ট যে ক্লাস শুরু হয়েছিল সেটা হচ্ছে কি তোমার হ্যালো স্যার, জেনারেল। হ্যাঁ, বলছি স্যার ওই আগের দিনের ফিজিওলজির ওই ক্লাসটা, ওটা স্যার আর একবার রিপিট করা যাবে? কারণ ওই আমি সাউন্ডটা নেই তো, মানে ওই। আমি বললাম, আমি কারণটাও বললাম, তুমি কি এক্ষুনি জয়েন করলে? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। আমি বলে দিলাম, বললাম যে এটা কোনো কারণে যে সফটওয়্যারে আমি রেকর্ডেড করি সেই সফটওয়্যার অটো আপডেট হয়ে গেছিল। তো সাউন্ড ক্যাপচার বা সাউন্ড রেকর্ডিং যে ডিভাইসটা অ্যাড হওয়ার কথা সেটা কোনো কারণে অ্যাড হয়নি আর কি সেই সময়। তো আমি চেষ্টা করছি, তোমাদের তো ফিজিওলজি ম্যাডাম নেবে সামনের সপ্তাহ থেকে, মানে শুক্রবার থেকে, ফ্রাইডে থেকে তোমাদের ম্যাডাম ক্লাস নেবে। আমি বলে দিয়েছি ওই ক্লাসটাকে আবার রিপিট করে দেওয়ার জন্য। ঠিক আছে, দেখো হ্যাঁ এবারে স্যার, ঠিক আমাদের, আছে। হ্যাঁ, বটানি যে কোশ্চেনটা প্রথমে ছিল, দেখো, কোষ প্রাচীরের পেপটাইডোগ্লাইকেন থাকে কোন জীবে? তো উত্তর তোমরা সবাই ঠিক করেছো, ব্যাকটেরিয়া এবং সায়ানোব্যাকটেরিয়া। তোমরা জানো এই ব্যাকটেরিয়া এবং সায়ানোব্যাকটেরিয়ার ক্ষেত্রে, ঠিক আছে, আমরা দেখতে পাই যে পেপটাইডোগ্লাইকেন বলে উপাদান থাকে, এবং সেই পেপটাইডোগ্লাইকেন এদের সেলুলার বা কোষ প্রাচীর গঠনে কাজে লাগে। কোশ্চেন নম্বর 2 যেটা ছিল, সেই একই পেপটাইডোগ্লাইকেনটাকে টেনে আবার কোশ্চেন দেওয়া ছিল যে এই পেপটাইডোগ্লাইকেন কোন বস্তু দিয়ে গঠিত হয়। তো তোমরা সবাই জানো যে গ্রাম পজিটিভ হোক বা গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া হোক, তাদের সেলুয়ালে যে পেপটাইডোগ্লাইকেন বা মিউরিন থাকে, তো সেটি দুটো উপাদান নিয়ে গঠিত হয়। দেখো, একটা এন এসিটাইল গ্লুকোসামাইন, এন এসিটাইল মিউরামিক অ্যাসিড, এবং পরস্পর তারা এই বিটা 1,4 গ্লাইকোসাইডিক বন্ডের মাধ্যমে যুক্ত থাকে। তো সেক্ষেত্রে উত্তর হয়ে যাবে এখানে অপশন ডি এরটা, তাই না? অপশন ডি এরটা উত্তর হয়ে যাবে। তো এটাও তোমরা সবাই ঠিক করেছো, তাই না? বিটা 1,4 গ্লাইকোসাইডিক বন্ডের মাধ্যমে এই এন এসিটাইল গ্লুকোসামাইন এবং এন এসিটাইল মিউরামিক অ্যাসিড পরস্পর যুক্ত থাকে, দিয়ে তারা এই পেপটাইডোগ্লাইকেন বা মিউরিন তৈরি করে। আচ্ছা, এটা দেখো, কোষ পর্দা থেকে কোশ্চেন ছিল যে কোষ পর্দার যে ফসফোলিপিড থাকে কোন ধর্মটি সঠিক নয়। তো সেক্ষেত্রে তোমরা সবাই নিশ্চয়ই জেনে গেছো যে কোষ পর্দার ক্ষেত্রে এটা কোনো কারণে ডি হওয়া উচিত ছিল, এটা সি হয়ে গেছে। যাই হোক, তো তোমরা জানো যে একটা কোষ প্রাচীরে যে ফসফোলিপিড থাকে তার ক্ষেত্রে আমরা দেখতে পাই কি না, তাদের ক্ষেত্রে এই হেডটা হচ্ছে হাইড্রোফিলিক হয়, টেলটা হাইড্রোফোবিক হয়, এবং সেক্ষেত্রে তোমরা জানো নিশ্চয়ই যে টেলের যে দুটো আর্ম রয়েছে, একটা স্ট্রেট যেটা থাকে সেটা স্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড নিয়ে গঠিত হয়, আর যেটা বেন্ড থাকে সেটা হচ্ছে আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড নিয়ে গঠিত হয়। তার কারণও তোমরা জানো নিশ্চয়ই, যেখানে কার্বন কার্বন ডাবল বন্ড তৈরি হবে সেখানেই বেন্ড তৈরি করে। তো এখানে আমাদের দেখতেই পাচ্ছ, এটা ফসফোলিপিড গুলো কোষ পর্দার ক্ষেত্রে লিপিড বাইলেয়ার তৈরি করে, এবং এদের যে টেল থাকে সেটা হচ্ছে কি তোমার হাইড্রোফোবিক বা জল বিরাগী যেটাকে বাংলায় বলা হয়, আর যেটা হেড বা মস্তক থাকে সেটা জলাকর্ষী বা হাইড্রোফিলিক নেচার দেখায়। আর এরা হচ্ছে কি তোমার সরাসরি এক প্রান্ত থেকে অন্য প্রান্ত যেতে পারে না। তো এই জন্য অপশন ডি এরটা হওয়া উচিত। তোমরা ডি এরটা উত্তর করেছো সবাই। প্রোপ্লাস্টিড পাওয়া যায়, ঠিক আছে, প্রোপ্লাস্টিড এটাও তোমরা সবাই করেছো যে মেরিস্টেমেটিকোসে আমরা প্রোপ্লাস্টিক দেখতে পাই। তো প্লাস্টিকের যদি আমরা টাইপস দেখি তাহলে অনেক টাইপের আমরা প্লাস্টিক দেখতে পাই। প্রোপ্লাস্টিড মানে প্লাস্টিকের আগের দশা, তাই না? এরকম দেখতে হয়। তারপর দেখো তোমার লিউকোপ্লাস্ট, তারপর হচ্ছে ইথিওপ্লাস্ট হয়, প্রোটিনোপ্লাস্ট হয়, এমাইলোপ্লাস্ট, ক্রোমোপ্লাস্ট, এলাইওপ্লাস্ট, ক্লোরোপ্লাস্ট, এগুলো সব প্লাস্টিকের টাইপস হয়। তো মেনলি তোমরা জানো যেটা ইথিওপ্লাস্ট হয় সেটা মেনলি আমরা
যেটা দেখতে পাই সেটা ক্লোরোফিলের প্রিকারসার হিসাবে কাজ করে। এই ইটিওপ্লাস্ট, এখান থেকেই ক্লোরোফিল ফর্মেশন হয়। আর তারপর তোমরা জানো যে এটা ক্রোমোপ্লাস্ট, সেটা পিগমেন্ট সিনথেসিস এবং স্টোরেজের জন্য কাজে লাগে। মেনলি তোমার জানো যে ফ্লাওয়ার কিংবা ফ্রুটসে আমরা এই ক্রোমোপ্লাস্ট দেখতে পাই। ক্লোরোপ্লাস্ট মানে জানো তোমরা যে এটা ক্লোরোফিল কন্টেন্ট করে থাকে, এই জন্য কালার গ্রিন হয় এবং ফটোসিনথেসিস বা লিপিড সিনথেসিসে সাহায্য করে। লিউকোপ্লাস্ট তোমরা জানো এটা কালারলেস হয় এবং যেটা হচ্ছে তোমার সিনথেসিস অফ ফ্যাটি অ্যাসিড অ্যান্ড অ্যামাইনো অ্যাসিড। অ্যামাইলোপ্লাস্ট যেটা হচ্ছে তোমার স্টার্চ কিংবা সুগার স্টোরেজের জন্য কাজে লাগে। এলায়োপ্লাস্ট হচ্ছে কি তখন লিপিড কিংবা অয়েল স্টোরেজের জন্য কাজে লাগে। আর প্রোটিনোপ্লাস্ট যেটা আছে তোমার প্রোটিন মানে তোমার হচ্ছে কি অ্যাক্টিভিটি দেখায় বা ওখানে হচ্ছে কি স্টোরেজ থাকে। এই প্লাস্টিকের টাইপস গুলো তোমরা প্রত্যেকের ফাংশন সমেত জিনিসগুলো একটু দেখে রাখবে। ঠিক আছে, আমাদের যেহেতু এখানে বলা ছিল প্রোপ্লাস্টিড কোথায় থাকে, তো অপশন সি এরটা উত্তর হবে। আচ্ছা, নেক্সট কোশ্চেন যাওয়ার আগে তোমাদের, মেরিস্টেমেটিক হ্যাঁ, কোষটা একটু বলে দেবেন? মেরিস্টেমেটিক মানে হচ্ছে ভাজক কলা। ঠিক আছে, ভাজক কলা অর্থাৎ যে কলা তোমার হচ্ছে কি বিভাজিত হতে পারে, ঠিক আছে, দিয়ে নতুন কলা তৈরি করতে পারে, তাকে আমরা মেরিস্টেমেটিক কোষ বলি। আচ্ছা। দেখো, এখানে আমরা দেখতে পাচ্ছি তোমাদের বারবার বলা হচ্ছে যে তোমরা জানো যে ওয়েস্ট বেঙ্গল তোমার হচ্ছে কি পাবলিক সার্ভিস কমিশনে আন্ডারে যে স্কুলগুলো রয়েছে তার জন্য পরীক্ষা হতে পারে। ঠিক আছে, ভোটের পরের দিকে পরীক্ষা হতে পারে, কারণ পিএসসি যেহেতু কন্ডাক্ট করছে, এসএসসির সঙ্গে কোনো সম্পর্ক নেই। তো সেক্ষেত্রে এই পরীক্ষা কিন্তু অনেকটা টাফ লেভেলে হয়, মানে এতটা ইজি নয়। তো তোমরা যারা অ্যাডভান্স, মানে তোমরা যারা মানে কি বলবো যে তোমরা এসএসসি সিলেবাস কমপ্লিট করে ফেলেছো বা তোমরা হচ্ছে কি তোমার মানে হায়ার স্টাডিজ দিক থেকে অ্যাডভান্স রয়েছে, ঠিক আছে, তো সেক্ষেত্রে তোমরা চাইলে, ঠিক আছে, তোমরা এই পাবলিক সার্ভিস কমিশনের যে পরীক্ষাটা হবে তার জন্য কিন্তু প্রিপারেশনটা তোমরা শুরু করতে পারো, কারণ তোমরা নিশ্চয়ই সিলেবাসটা দেখেছো, মানে কোয়াইট ডিফিকাল্ট। আমাদের এসএসসি কিংবা মাদ্রাসা থেকে অনেকটাই ডিফিকাল্ট, এবং কোশ্চেনের যে লেভেলগুলো হয় সেটাও কিন্তু তোমার নর্মাল লেভেলে হয় না। ঠিক আছে, তোমার ধরে নিতে পারো গেট কিংবা সেট লেভেলের কোশ্চেন হতে পারে, মানে যেমন কোশ্চেন হয় সেরকম ক্যাটাগরি কোশ্চেন হতে পারে, মানে একটু মানে সরাসরি বেশি কোশ্চেন দেবে না, একটু অ্যাডভান্স টাইপের কোশ্চেন কিন্তু হতে পারে। তো সেই জন্য যারা প্রিপারেশন নিতে চাইছো, মানে পিএসসি পরীক্ষা হবে কিন্তু এটা কনফার্ম, ঠিক আছে, এটা তোমরা নিশ্চয়ই যে দেখে নিয়েছো তো, কারণ গেজেট পাবলিশ হয়ে গেছে, হেডমাস্টার হেডমিস্ট্রেসের নোটিফিকেশন বেরিয়ে গেছে। ঠিক আছে, এবং এই ভোটের পরে কিন্তু এই পিএসসি পরীক্ষাটা কিন্তু নোটিফিকেশন চলে আসবে। তো এটা তোমাদের মানে নর্মাল এসএসসির মতন নয়। তোমরা বুঝে গেছো যে এটা বোটানি টিচার, জুলজি টিচার এবং ফিজিওলজি আলাদা আলাদাভাবে রিক্রুটমেন্ট হয়। ঠিক আছে, বোটানি যারা, তারা বোটানি টিচার হিসাবে রিক্রুটমেন্ট হবে। জুলজি ফিজিওলজি থাকলে তাহলে সে জুলজি ফিজিওলজি হিসাবে সে আলাদা আলাদা ভাবে রিক্রুটমেন্ট করে। ঠিক আছে, তো আর এটা তোমরা ভালো করেই জানো, বা যারা জানো না শুনে নাও, এটা যেহেতু হচ্ছে কি মানে পরীক্ষাটা একটু অ্যাডভান্স লেভেলের হয়, তো এই জন্য এদেরকে গেজেটেড অফিসার বলা হয়। বুঝতে পারলে, নর্মাল যারা স্কুল টিচার হয় তারা নর্মাল অ্যাসিস্ট্যান্ট টিচার, কিন্তু তোমার যারা পিএসসি স্কুলে যারা চাকরি করবে তারা কিন্তু গেজেটেড অফিসার, মানে তারা অ্যাটেস্টেড করার ক্ষমতা রাখে। বুঝতে পারলে, তো সেক্ষেত্রে অনেকটাই বেশি পাওয়ার তার হাতে থাকে আর কি। তো যারা তোমরা চাইছো যে হ্যাঁ আমি আমি অ্যাডভান্স, ঠিক আছে, আমার মানে প্রিপারেশন নেওয়া উচিত বা আমি পিএসসি পরীক্ষা দেবো, তো তোমরা কিন্তু দিতে পারো, কারণ তোমরা জানো যে 2015 কিংবা 18-র দিকে একটা পরীক্ষা হয়েছিল, 15-র দিকে সম্ভবত, তারপরে কোনো পরীক্ষা হয়নি। দীর্ঘদিন ধরে যেহেতু পরীক্ষা হয়নি, ওই সমস্ত স্কুলে গেস্ট টিচার বা যেটা প্যারা টিচার নিয়ে তারা ক্লাস নিচ্ছিল, কিন্তু এবার পার্মানেন্ট ফ্যাকাল্টি রিক্রুটমেন্টের সময় চলে এসেছে। হ্যাঁ, তো সেক্ষেত্রে ভ্যাকেন্সির পরিমাণটাও অনেকটা বাড়তে পারে। ঠিক আছে, একজ্যাক্ট হয়তো আমি বলতে পারবো না, তবে তোমার সায়েন্সের ক্যাটাগরিতে, বিশেষ করে আমাদের লাইফ মানে বায়োলজিক্যাল সায়েন্সে, বটানি জুলজি ফিজিওলজিতে 100-র উপরে কাছাকাছি সিট থাকবে, মানে তোমরা বলতে পারো মাদ্রাসা থেকেও বেশি সিট থাকবে তোমাদের হচ্ছে পিএসসি তে, এরকম আমরা আশা করছি। ঠিক আছে, বিভিন্ন সোর্স থেকে যেটা জানা যাচ্ছে সেটা কিন্তু থাকবে। তো সেক্ষেত্রে তোমরা চাইলে তোমরা কিন্তু এনরোল করতে পারো কোনো, মানে যারা যারা ইচ্ছা হবে, যারা মনে করছে যারা তারা অ্যাডভান্স, তোমরা চাইলে কিন্তু যার যেমন অনার্সের সাবজেক্ট রয়েছে সেরকম ভাবে তোমরা কিন্তু জয়েন করতে পারো। ঠিক আছে, বোটানি জুলজি এবং ফিজিওলজি এখানে আলাদা আলাদা ভাবে। ঠিক আছে, তো যাই হোক, তো এটা তোমাদেরকে বলা ছিল, এবং তোমাদের পেমেন্ট স্ট্রাকচারটাও অনেকটা ছাড় দেওয়া রয়েছে।
নতুনদের তুলনায়। ঠিক আছে, এই টাকা কিন্তু ওয়ান টাইম পেমেন্ট করে তোমরা কিন্তু জয়েন করতে পারো। আর যেভাবে তোমাদের মাদ্রাসা চলছিল না, যারা তোমরা ক্র্যাশ কোর্সে জয়েন করেছিলে মাদ্রাসা, তোমরা জানো যে ওয়ান টাইম পেমেন্ট করে তোমরা পরীক্ষার আগের দিন পর্যন্ত ক্লাস করেছিলে, তাই না? প্রায় তোমরা ধরে নিতে পারো 7 থেকে 8 মাস কাছাকাছি তোমরা ক্লাস করেছিলে। ঠিক একইভাবে আমরা এই কোর্সটা যে চালু করছি, এটা কিন্তু তোমাদের সময়সীমাটাকে কিন্তু মানে পুরো পুরো পরীক্ষা পর্যন্ত রাখা হয়েছে আর কি। পরীক্ষার আগের দিন পর্যন্ত পড়ানো হবে। মানে যদি তোমার 3 মাস বা 4 মাস বা 5 মাস যাই লাগুক না কেন পরীক্ষা হতে, সেই সময় তোমরা কিন্তু প্রিপারেশন করার সময় পাবে। তো যাই হোক, এটাই আমার বলা ছিল, তোমাদেরকে বলে দিলাম। ঠিক আছে, তোমাদের নিজের ইন্টারেস্ট থাকলে তোমরা কিন্তু জয়েন করবে। ঠিক আছে, কোনো বাধ্যবাধকতা কিছু নেই। চলো এবার দেখো, বটানি থেকে নেক্সট কোশ্চেন যেটা ছিল, নিউক্লিওলাসে দেখা যায় কি? এটা তোমরা নিশ্চয়ই সবাই ঠিক করেছো, তাই না? কি করেছো কে? স্যার অপশন এ। আচ্ছা, কিছুজন বলছে অপশন এ, কিছুজন বলছে অপশন সি। তো দেখো, এখানে নিউক্লিওলাসের যদি আমরা দেখি, নিউক্লিওলাস মেনলি নিউক্লিয়াসের যেটা কন্ডেন্সড যে পার্ট, সেটাকে আমরা নিউক্লিওলাস বলি। ঠিক আছে, তো নিউক্লিওলাসের ক্ষেত্রে আমরা বিভিন্ন ফাংশন দেখতে পাই। যেমন এই নিউক্লিওলাস রাইবোজোম বায়োসিনথেসিস করে, সেল সাইকেলকে রেগুলেশন করতে পারে, এজিং কন্ট্রোল করতে পারে, ডিজিজ, ঠিক আছে, বা রাইবো তোমার হচ্ছে প্যাথিসিস করতে পারে, ভাইরাল ইনফেকশনটাকে কন্ট্রোল করতে পারে, সেলুলার ট্রেস হলে, ঠিক আছে, ডিএনএ ড্যামেজ রেসপন্স কিংবা অঙ্কোজেনিক স্ট্রেস রেসপন্স করতে পারে, এরকম বিভিন্ন কাজ করতে পারে। তো সেক্ষেত্রে যেহেতু এরা রাইবোজোম হচ্ছে কি তোমার মেটাবলিজম করছে, তাহলে আরএনএ মেটাবলিজমসেও এরা সাহায্য করে। তো সেক্ষেত্রে আমরা বলতে পারি যে এখানে প্রোটিন এবং হচ্ছে আরএনএ থাকে, কিন্তু কোনো ডিএনএ থাকে না। ঠিক আছে, তাহলে অপশন এ যারা বলছো তোমরা সঠিক বলছো। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেনে যাই। আচ্ছা, একটু আগেই আমরা ডিসকাস করছিলাম যে বিভিন্ন প্লাস্টিডের ভাগগুলো তাদের এখানে কাজ দিয়েছে, এটা কি করেছো তোমরা? কি ব্যাপার, আজকে তোমরা চুপচাপ হয়ে গেছো কেন? কোনো রিপ্লাই আসছে না তোমাদের অপশন অ্যান্সার? এ। বলার পরে অ্যান্সার দিচ্ছ তোমরা। যাই হোক, স্যার অপশন বি। উত্তর না, অপশন এটা বাবা, অপশন এ বি বলছো কেন? এই তো এমাইলো প্লাস যেটা বলেছে সেটা হচ্ছে তোমার শ্বেতসার হবে, মানে যেটা হচ্ছে কি আমরা একটু আগেই দেখছিলাম। প্রোটিনোপ্লাস্টের ক্ষেত্রে কি হবে? অবভিয়াসলি প্রোটিন হবে, তাই না? তারপরে দেখো এলাইওপ্লাস্ট মানে কি হবে? লিপিড হবে। আর হচ্ছে তোমার ক্রোমোপ্লাস্ট মানে হচ্ছে কি ফাইকোরিথিন হবে। তাহলে অপশন এটাই ঠিক আছে। বি বলছো কেন তুমি? সেটা নেক্সট কোশ্চেন দাও। এটাও ছিল, দেখো, অটোফেগি, আরআরএনএ সংশ্লেষ, অ্যান্টেনা কমপ্লেক্স, ক্রোমোজোম, অ্যাক্রোজোম গঠন। অ্যাক্রোজোম গঠন তোমরা সবাই জানো, যেটা যে এক গোলগি বডি পার্টিসিপেট করে, তাই না? তো সেক্ষেত্রে দেখো এখানে চারেরটা ওয়ান, হ্যাঁ। আচ্ছা দেখো, তাহলে সেই সঙ্গে দেখো আমরা বাকি যদি গুলো মিলাই, তাহলে এন্টেনা কমপ্লেক্স হবে কোথায় হবে? থাইলাকয়েড, তাই না? তারপরে দেখো অটোফেগি, এটা কার বৈশিষ্ট্য? তোমরা জানো লাইসোজোমের বৈশিষ্ট্য। আর আরএনএস সংশ্লেষটা হচ্ছে কি তোমার কি হবে? না, তোমার হচ্ছে রাইবোজোম। তাহলে সেই সাপেক্ষে কোনটা হলো দেখো, ওয়ানেরটা হচ্ছে কি ফোর, ওয়ানেরটা ফোর মানে হচ্ছে কি তোমার, সরি, ওয়ানেরটা হলো থ্রি, ওয়ানেরটা থ্রি মানে হচ্ছে কি তোমার এখানে থ্রি রয়েছে, এখানেও থ্রি রয়েছে। আর দুয়েরটা কত হলো? ফোর, তাহলে দুই হচ্ছে এর চার। অপশন, হ্যাঁ, অপশন বি এরটা ঠিক আছে। অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। এটা পারা উচিত ছিল তোমাদের, যারা ভুল করেছে। আচ্ছা, এবার বলছে দেখো, কোষ পর্দার ফসফেটে কোন ধর্মটি সঠিক নয়? এটা মনে হয় রিপিট হয়ে গেছে না? হ্যাঁ স্যার, এটা রিপিট হয়ে গেছে। এটা কোনো কারণে রিপিট হয়ে গেছে, ছেড়ে দাও, এটা রিপিট হয়ে গেছে। আর স্যার এটার অপশনটাও ভুল দেওয়া ছিল। অপশনটাও ভুল দেওয়া ছিল। হ্যাঁ স্যার, অপশনটা ভুল দেওয়া ছিল এটা। ভুটানির 4টে কোশ্চেন অপশন ভুল দেওয়া ছিল। ও, যাই হোক, দেখো এবার বলছে নিম্নলিখিত কোন কোষীয় প্রক্রিয়ায় অন্তঃস্থ এবং বহিঃস্থ প্রোটিনের পরিবর্তন হয় না? মানে কোনোভাবেই পরিবর্তন হয় না। তাহলে তোমরা জানো সিম্পল ডিফিউশন বা সাধারণ ব্যাপনের ক্ষেত্রে, তাই না? সিম্পল ডিফিউশন বা সাধারণ ব্যাপনের ক্ষেত্রে, হ্যাঁ, এটা হচ্ছে অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। আচ্ছা, জন অফ এক্সক্লুশন কথাটি কোন কোষীয় অঙ্গাণুর সঙ্গে জড়িত?
গলগি বডি। হ্যাঁ, মানে গোলগি বডি যেখানে থাকবে ওই অঞ্চলে বাকি কোষীয় অঙ্গাণুগুলো অবস্থান করে না, মানে ফাঁকা থাকে আর কি, ওই জন্য আমরা তাকে কি বলি, জন অফ এক্সক্লুশন। আচ্ছা, কোষ পর্দায় অবস্থিত প্রোটিনের কোন ধর্মটি সঠিক নয়? এটা কি হবে? স্যার এটা অপশন সি হবে, ভালো করে দেখলাম। আচ্ছা, দেখে নিই আমরা, এখানে সঠিক নয় বলেছে যেহেতু, না তাহলে এটা বলছে সমস্ত প্রোটিন পর্দার একদিক থেকে অন্য দিক পর্যন্ত প্রসারিত, তাই না? তো সেক্ষেত্রে সব প্রোটিন কি একদিক থেকে অন্যদিকে প্রসারিত? না, যারা ইন্টিগ্রাল প্রোটিন তারাই হচ্ছে প্রসারিত থাকবে, বাকি যারা পেরিফেরাল প্রোটিন তারা তো শুধুমাত্র কি থাকবে, তোমার হচ্ছে কি শুধু সারফেসে থাকবে, তাই না? সব প্রোটিন স্যার তো এটা বলতে পারবো অপশন না। এ হবে, কিন্তু উত্তর দেওয়া আছে অপশন বি, কিন্তু অপশন বিটা তো হবে না। না, অপশন স্যার এটাই হওয়া উচিত। স্যার সি বলো, এরটার রেসপেক্টে বলবো কিছু? বলো তুমি। বলছি স্যার ওই যে প্রোটিনটা আছে সেটা ল্যাটারাল মুভমেন্ট দেয়, মানে একদিক থেকে অন্য দিকে যায়, কিন্তু লিপিড আপনার ফ্লিপ ফ্লপ মুভমেন্ট, মানে একদিক থেকে অন্য দিকে, মানে লিপিড বাইলিয়ারে যায়, সেই রেসপেক্টে আমি বলছি। আচ্ছা, এখানে অপশন সি বলছে কিছু প্রোটিন পর্দার একদিক থেকে অন্যদিকে স্বাধীনভাবে চলাচল করে। আচ্ছা, আচ্ছা, কিছু প্রোটিন বলছে আয়ন চলাচলে, এটা ঠিক আছে, অপশন সি এরটা, অপশন বি এরটা। প্রোটিনের টার্সারি গঠন অনুযায়ী তাদের অবস্থান নির্ধারিত হয়, এটাও ঠিক আছে। আচ্ছা, তাহলে হচ্ছে কি তোমার এ আর সি এর মধ্যে, তাহলে এ যেহেতু হচ্ছে কি তোমার অলরেডি ভুল বেরিয়ে গেল, তাহলে এখানে কিছু প্রোটিন পর্দার একদিক থেকে অন্যদিকে স্বাধীনভাবে যেতে পারে না, তাই তো? মানে পর্দার এক প্রান্ত থেকে অন্যদিকে হচ্ছে কি তোমার যেতে পারে না। স্যার ওটা তো লিপিড। লিপিড যেতে পারে, কিন্তু হচ্ছে কি তোমার প্রোটিন যেতে পারে না। তাহলে তোমরা এখানে এ আর বি, এ আর সি দুটোই হচ্ছে কি তোমার মানে ধরে রাখো, ঠিক আছে, কারণ দুটো অপশন হচ্ছে তোমার এখানে ভুল রয়েছে, ঠিক আছে, এ আর সি করে রাখো। আচ্ছা, কোন কোষীয় অঙ্গাণুতে সবচেয়ে বেশি উৎসেচক থাকে? লাইসোজোম, গোলগি বডি, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, মাইটোকন্ড্রিয়া। 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 এটা কোনো ডাউট ছাড়াই তোমরা অপশন, হ্যাঁ, এটা হচ্ছে কি তোমার অপশন ডি এরটা করে দাও। চলো, এবারে বলছে দেখো, রাইবোজোম থেকে পলিরাইবোজোম গঠনের জন্য কি প্রয়োজন হয়? mg2 mg+. বিট। তোমরা জানো যে যখন হচ্ছে কি সিঙ্গেল এমআরএনএ মাল্টিপল রাইবোজোম ধারণ করে তখন তাকে আমরা পলিরাইবোজোম বলি, তাই না? বা পলিজোম বলি, আমরা তাকে আমরা পলিজোমও বলতে পারি। তো এর জন্য তোমরা জানো যে এই 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 রাইবোজোম যখন এমআরএনএ এর সঙ্গে যুক্ত হবে তার জন্য Mg2+ আয়ন দরকার পড়ে, তাহলে অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর, ঠিক আছে। চলো নেক্সট কোশ্চেন। বারবডি হলো ড্যাশ, নিউক্লিওলাস, ফ্যাকাল্টেটিভ, বিটটা হবে হেটারোক্রোমাটিক। স্যার, ফ্যাকাল্টি হেটারো। ফ্যাকাল্টি। হ্যাঁ, তাহলে অপশন বি এরটা হয়ে যাবে সঠিক উত্তর। তোমরা নিশ্চয়ই সবাই জানো ইনঅ্যাক্টিভ এক্স ক্রোমোজোমটাকে আমরা বারবডি বলি। তো সেক্ষেত্রে দেখো, যখন আমরা দেখতে পাই একটা মেলের, নর্মাল মেলের ক্ষেত্রে তার ক্ষেত্রে একটা এক্স তো তার ক্রোমোজোম গঠনে সাহায্য করবে, ফিমেলের ক্ষেত্রে একটা এক্স ক্রোমোজোম গঠনে সাহায্য করে, বাকি একটা এক্স ক্রোমোজোম সেটা তোমার নর্মাল বারবডি হিসাবে অবস্থান করে, তাই না? তো সেক্ষেত্রে তোমরা দেখতেই পাচ্ছ যে যে ফ্যাকাল্টেটিভ হেটারোক্রোমাটিন অবস্থায় যখন আমাদের এক্স ক্রোমোজোম অবস্থান করে তখন বারবডি গঠন করে। আপাতত বটানি শেষ হলো, আমরা জুলজি শুরু করি, কারণ জুলজিতে অনেকগুলো স্যার বলছি ওই বি আর সি টার্মটা একটুখানি যদি এক্সপ্লেন করে দেন ভালো হয়, বি আর সি টার্মটা, ওই ফ্যাকাল্টেটিভ আর ওই সি এর টার্মটা ওইটা। মানে দেখো, তোমার একটা জিনিস তোমরা জানো যে ইউক্রোমাটিন আর হেটারোক্রোমাটিন। ইউক্রোমাটিন হচ্ছে কি ক্রোমোজোমের অ্যাক্টিভ অঞ্চলটাকে বা যে অ্যাক্টিভ জিন ধারণ করে তাকে বলা হয় ইউক্রোমাটিন, আর হেটারোক্রোমাটিন হচ্ছে যেটা হচ্ছে ইনঅ্যাক্টিভ জিন যেখানে অবস্থান করে, ঠিক আছে। এবারে এই ইউক্রোমাটিনটাকে দুটো ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে তোমার ফ্যাকাল্টেটিভ আর একটা হচ্ছে তোমার কনস্টিটিউটিভ, ঠিক আছে। তো ফ্যাকাল্টেটিভ আর হচ্ছে কি তোমার কনস্টিটিউটিভ, এই দুটোর মধ্যে পার্থক্যটা কি? দেখো, প্রথমে হচ্ছে কি দেখো, এই যে যেটা আমরা বলছি তোমার হচ্ছে কি ফ্যাকাল্টেটিভ হচ্ছে কি তোমার, সেক্ষেত্রে ফ্যাকাল্টেটিভ ক্রোমাটিনের ক্ষেত্রে ইউক্রোমাটিন রিজিয়ান যেখানে হচ্ছে কি তোমার কম্প্যাক্ট হেটারোক্রোমাটিন লাইক হচ্ছে কি তোমার অ্যাপিয়ারেন্স দেখাচ্ছে, মানে ডেভেলপমেন্টালি রেগুলেটেড হচ্ছে কি ম্যানারে যখন হচ্ছে কি তোমার কম্প্যাক্ট হেটারোক্রোমাটিন গুলো অবস্থান করবে প্যাকেজ হয়ে, তখন তাকে বলা হচ্ছে কি ফ্যাকাল্টেটিভ। আর কনস্টিটিউট হেটারোক্রোমাটিন মানে হচ্ছে কি সেখানে কম্প্যাক্ট না হয়ে লুজলি থাকবে, ঠিক আছে। লুজলি মানে পুরো লুজলি নয়, ইউক্রোমাটিনের মতন নয়, কিন্তু মানে এই হেটারোক্রোমাটিনের মধ্যে কিছু অঞ্চল থাকে যেগুলো হচ্ছে কি পুরো কম্প্যাক্ট কন্ডিশনে থাকে, আবার কিছু থাকে সামান্য লুজলি থাকে।
যেটা ফুললি কম্প্যাক্ট থাকে সেইটাকে আমরা বলছি ফ্যাকাল্টেটিভ হেটারোক্রোমাটিক, আর যেটা সামান্য লুজ থাকে সেটাকে আমরা বলছি কনস্টিটিউটিভ হেটারোক্রোমাটিক। ঠিক আছে, তাহলে ফ্যাকাল্টেটিভ হেটারোক্রোমাটিক হচ্ছে কি এমন একটা রিজিয়ন যেখানে যে হেটারোক্রোমাটিনে তোমার হচ্ছে কি কি হয় না কম্প্যাক্ট কন্ডিশনে জিনগুলো অবস্থান করবে। ঠিক আছে, তো সেটাকে আমরা বলছি ফ্যাকাল্টেটিভ হেটারোক্রোমাটিক। চলো জুলজি থেকে প্রথম যেটা কোশ্চেনটা ছিল, বারবডির কাজটা একটু বলে দেবেন? কিটা বলো? বারবডির কাজটা। বার বডি হচ্ছে কি নর্মালি ওটা কি হয় ইনঅ্যাক্টিভ কন্ডিশনেই অবস্থান করে, ও ও কোনো হচ্ছে কি ফাংশনে কোনো পার্টিসিপেট করে না। বুঝতে পারলে? বার বডি হচ্ছে কি যদি কোনো ক্রোমোজোমে থাকবে তাহলে সেটা ইনঅ্যাক্টিভ কন্ডিশনেই অবস্থান করে। হ্যাঁ, আর কি কি বলছো বলো? স্যার বলছিলাম যে ফ্যাকাল্টেটিভ হেটারোক্রোমাটিন আর কনস্টিটিউটিভ হেটারোক্রোমাটিনের মধ্যে কোনটা স্যার বেশি নিষ্ক্রিয়? সবচেয়ে বেশি হবে তাহলে হচ্ছে কি তোমার যেটা হচ্ছে কি তোমার ফ্যাকাল্টেটিভটা হবে সবচেয়ে বেশি। আর এটা নিয়ে আমরা যখন জেনেটিক্সে পড়বো তখন আরো বেশি ডিটেলসে আমরা বলে দেবো। ঠিক আছে, এই দুটোর মধ্যে আরো বেশি কি ডিফারেন্স থাকে, তাদের স্ট্রাকচারালি কি ডিফারেন্স থাকে, এই জিনিসগুলো আমরা বলে দেবো। ঠিক আছে, দেখো এবার বলছে, দেখো নিম্নলিখিত কোনটি এনিলিডা পর্বের বৈশিষ্ট্য নয়? এনিলিডা পর্বের কোনটি বৈশিষ্ট্য নয়, বলো কোনটা? টাইপ করেই বলো, সি হবে স্যার, অপশন সি। টাইপ করেই বলো, তাহলে উত্তর হয়ে যাবে কি অপশন সি একটা সিউডোসিলম। চলো নেক্সট কোশ্চেন তোমরা বলো, ট্রোকোফোর লার্ভা কোথায় দেখা যায়? ট্রোকোফোর লার্ভা কোথায় দেখা যায়? স্যার এটা অপশন এ হবে। এ হবে। মোলাস্কা, এখানে ও হতো আর একটা ও বসতো, ও এনিলিডা, এই দুটোর ক্ষেত্রে আমরা ট্রোকোফোর লার্ভা দেখতে পাই। আচ্ছা দেখো নেক্সট কোশ্চেন, দেখো কোনটি ভুল জোড়? কোনটা ভুল সেটা আমাদেরকে বলতে হবে। বি। স্যার এই কোশ্চেনটা একটু ডাউট আছে, মানে না, এটা অপশন এটা বি হবে না বাবা, এটা হচ্ছে কি অপশন এ টা হবে। হ্যাঁ, এটা অপশন এ হবে, এটা ভুল বলেছে। অ্যানিলিডা ম্যালপিজিয়ান নালিকা কেন হবে? আর্থ্রোপোডাতে নেফ্রিডিয়া দেখা যায় না, মোলাস্কা পেকটিনটা মনে হচ্ছে না। এই কোশ্চেনটাই স্যার কিরকম একটা আছে, মানে কোশ্চেনটা যেন কিরকম বলে। স্যার ম্যালপিজিয়ান নালিকা তো আর্থ্রোপোডার দেখা যায়, আরশোলা। আরশোলা এটা মনে হচ্ছে স্যার হবে ইয়ে কোনটা নাম্বার কি, অপশনটা কারণ স্যার সবই তো ভুল হচ্ছে। স্যার স্যার ইয়ে এটা নাম্বার অপশনটা অনুযায়ী স্যার অপশন ডি হবে, মানে মোলাস্কার যে বাহ্যিক আবরণীটা ওইটা তো আপনার পেকটিন নিয়ে তৈরি হয়। না না, আর্থ্রোপোডা ওটা পেকটিনটা। স্যার দেখছি ইয়ে দাঁড়াও, আমি অপশনটাই দেখছি মনে দাঁড়াও। হচ্ছে হবে। আচ্ছা বলছে কোনটি হচ্ছে কি তোমার ভুল। আচ্ছা তাহলে এটা ঠিক আছে, মানে এখানে তোমাদেরকে কোশ্চেনটা একটু ঘুরিয়ে দিতে হবে, মানে কোনটি সঠিক আর কি, কোন জোটটি হচ্ছে কি তোমার সঠিক দিলে অপশন এটা ঠিক আছে, কারণ ইঞ্জিনিয়ার ক্ষেত্রে প্যারাপোডিয়া দেখা যায় তাই তো। আর এর এই যে এনিলিডার তো মেলপিজাম হবে না, এটাও হবে না, এটাও হবে না। তাহলে এটা মানে এটা হওয়া উচিত ছিল কোশ্চেনটা যে কোন জোটটি সঠিক। তাহলে নিজেদের ক্ষেত্রে প্যারাপোডিয়া আমরা দেখতে পাই, বাকিগুলো দেখো কোনোভাবেই ম্যাচিং করে না। ঠিক আছে, চলো পরের কোশ্চেনে চলো। আচ্ছা ভেলিগার, যেটাকে ভেলিজারও বলি আমরা, ট্রোকোফোর এবং গ্লুচিডিয়াম, এই তিন প্রকার লার্ভা আমরা কোন পর্বতে দেখতে পাই? স্যার অপশন ডি। তাহলে তিনটে আমরা দেখতে পাবো মোলাস্কার ক্ষেত্রে, একদম অপশন ডি। একটু লার্ভা থেকে বেশি দেওয়া হয়েছে, তার কারণ তোমরা নিশ্চয়ই জানো যে ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের সবচেয়ে ফেভারিট কোশ্চেন হচ্ছে কি তোমার এদের লার্ভা নিয়ে, তো এই জন্য একটু বেশি দেওয়া হয়েছে। চলো দেখো স্যার একটা কথা ছিল। বলো। স্যার বলছিলাম যে লার্ভার থেকে আপনি অনেক প্রশ্ন দিয়েছেন, কিন্তু মানে যে পড়ানো হয়েছিল সেখানে না অনেক মানে একটু ক্লিয়ার করা নেই ঠিক কোন লার্ভা মানে কোনটাতে দেখা যায় কোন পর্বে, সেটা যদি একটু প্রত্যেকটার বলে দিতেন তাহলে সুবিধা হতো। আচ্ছা তুমি বলতে চাইছো ফাইলাম অনুযায়ী লার্ভার দশাগুলোর নামগুলো করে দিলে ভালো হয় তাই তো? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। আচ্ছা ঠিক স্যার আছে। ওইটা আপনার মানে ওই যে টেক্সট বই আছে 11 এর, ওইখানে 7টার বইটা চার্ট দেয়া আছে সুন্দর করে, আচ্ছা প্রায় ঠিক আছে, ওর 15 কাছে এরকম নেই। লার্ভা দিয়ে করা আছে। ঠিক আছে, তুমি তুমি তাহলে একটা কাজ করো, ওটা 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 এটা মানে ছবি করে আমাকে পাঠিয়ে দিবে তো, বা আমার কাছে রয়েছে আমি করে পাঠিয়ে দেবো, ক্লাসের পরেই পাঠিয়ে দিচ্ছি আমি। হ্যাঁ ঠিক আছে, স্যার আমি ঠিক পাঠিয়ে আছে, দিচ্ছি। ঠিক আছে। হ্যাঁ আচ্ছা দেখো এবারে বলছে এনিলিডা এবং আর্থ্রোপোডার মধ্যে সংযোগ রক্ষাকারী জীবন্ত জীবাশ্মের নাম কি? পেরিপেটাস। এটা হচ্ছে তোমার অপশন বি। পেরিপেটাস, অপশন বি।
ঠিক আছে, অপশন ডি। আচ্ছা, এবার বলছে বাইপিনারিয়া লার্ভা দশা কোন পর্বেতে আমরা দেখতে পাই? কাইনোডার্মাটা। অপশন ইকানোডার্মাটার ক্ষেত্রে আমরা দেখতে পাই। চলো দেখো নেক্সট কোশ্চেন। এখানে বলছে যে কোনটির সঠিক মিল পাওয়া যায়। আচ্ছা, পেট্রোমাইজনটা মনে হয় স্পেলিং ভুল আছে, জেড হবে এটা। আচ্ছা, ডি স্যার। স্যার এটা অপশন ডি হবে। হ্যাঁ এটা অপশন ডি হবে। অপশন ডি হবে মোলাস্কা। হ্যাঁ, তাহলে সঠিক মিল পাওয়া যাচ্ছে দেখো, মোলাস্কার ক্ষেত্রে পাইলা, ডেন্টালিয়াম এবং অক্টোপাস আমরা দেখতে পাই। চলো নেক্সট কোশ্চেন দেখো। ট্রোকোফোর লার্ভা রিপিট হয়ে গেছে মনে হয় নাকি? না, হ্যাঁ এটা হচ্ছে কি তোমার হ্যাঁ স্যার রিপিট টেলিডা এবং হয়ে গেছে মোলাস্কা। এটা। হ্যালো, বলো। বলছি স্যার ওই মোলাস্কার মধ্যে কোনটা ওই পার্ল তৈরি করে, মোলাস্কার কোন ক্লাসটা একটু বলে দেবেন ওটা? মানে কোনটা হচ্ছে কি তোমার মুক্তা তৈরি করে, তাই তো? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। পেলিসাইপোডা হবে, পেলিসাইপোডা মুক্তা তৈরি করে, বাইভালভিয়া। হ্যাঁ, লিখে নাও ওটা। PELICISCYPODA, ঠিক আছে, এটা লিখে নাও, পেলিসাইপোডা। এরা হচ্ছে কি তোমার মুক্তা তৈরি করে। চলো নেক্সট কোশ্চেন দেখো। কোনটির মধ্যে সঠিক মিল নেই? এ। অপশন এ। স্যার। অপশন এ হবে পিউডোসিল। হ্যাঁ, তাহলে অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। তোমরা কেউ আবার ফুড এসআই পরীক্ষা দিয়েছিলে নাকি কেউ তোমাদের মধ্যে? হ্যাঁ না স্যার। স্যার। বাহ, তোমরা তো কোনো স্যার পরীক্ষাই ওটা তো দিচ্ছ পুরো না। স্ক্যাম হয়েছে মনে হয়। পুরো স্ক্যাম ওটা তো হয়েছে। পুরো স্ক্যাম হয়েছে মনে হয়। হ্যাঁ ও, স্যার, তো পুরো সোশ্যাল মিডিয়া দেখছি তো, সব তো কোশ্চেন সব ফাঁস হয়ে গেছে, উত্তর সব লেখালেখি করছে বাইরে। সব অ্যান্সার চলে এসছে সব এরকম। স্যার 1 ঘন্টা আগেই সব প্রশ্নপত্র হোয়াটসঅ্যাপে ঘুরছে, মানে অ্যান্সার সমেত। আসলে এই সমস্ত পরীক্ষাগুলো নিতে হবে অনলাইনে, বুঝতে পারলে? কারণ এটা কোথা থেকে ছড়াচ্ছে দেখো, মেনলি তোমার কিছু স্কুল রয়েছে না, যেগুলো একদম প্রত্যন্ত জায়গায়, ঠিক আছে, সেখানে তেমন হচ্ছে কি তোমার আর এত এত ক্যান্ডিডেট হয়ে গেছে, এত জায়গায় পরীক্ষা হচ্ছে, মানে রেগুলেট করা সম্ভব হয়। তো সেক্ষেত্রে যে সমস্ত স্কুলে যারা আগে থেকে কোশ্চেন পেয়ে ঢুকে গেছে, তারা ওইভাবেই করেছে আর কি, সিনকেটে সেখান থেকে কোশ্চেন নিয়ে করেছে আর কি। তো এটাই সমস্যা আর কি। এগুলো স্ট্রিক্টলি যদি মানে না করা হয় তাহলে সমস্যা আর কি। মানে এগুলো যদি তাহলে স্যার তদন্ত যারা করা সারা হয়। বছর খেটে পরীক্ষা দিল তাদের তাদের কি দোষ? তারা তো পাবেই না। না, ওটা এই জিনিসগুলো হচ্ছে কি আমরা এই ওপেন প্ল্যাটফর্মে আলোচনা করতে চাই না। তবে এই জিনিসগুলোকে মানে যদি বোর্ড চায়, মানে পাবলিক সার্ভিস কমিশন তোমার পিএসসি যদি চায়, হ্যাঁ, তো সেক্ষেত্রে হচ্ছে কি তোমার এই জিনিসগুলো রিফ্রেশ নেওয়া উচিত আর কি। এগুলো ধরা যাবে যে কোথা থেকে তার সোর্স, এগুলো কিন্তু ইজিলি ধরা যাবে। হুম, এগুলো একটু টাইম টেকিং প্রসেস, বাট ধরে তাদেরকে হচ্ছে শাস্তি দিতে হবে। কারণ না হলে হচ্ছে কি কেউ মানে এই জিনিসগুলো চলবে আর কি, দিনের প্রতিদিন চলবে আর কি। তোমরা জানো এই তোমার হচ্ছে বিহার। উত্তরপ্রদেশে ইউপিতে একবার এরকম হয়েছিল। তো তারা ধরে কিন্তু তাদেরকে হচ্ছে শাস্তি দিতে অনেকটাই কমিয়েছে আর কি জিনিসগুলো। কারণ এগুলো কিছু করার মানে এগুলো যারা করছে তাদেরকে শাস্তি দিলেই অনেকটাই হচ্ছে কি তোমার হয়ে যাবে, ঠিক আছে। মানে আমি মানে এটা হ্যাঁ 3টে স্যার, শিফটে বিহারেও পরীক্ষা ছিল। স্যার একটা ক্যান্সেল হয়ে গেছে। হুম হুম। একটা জায়গায় ধরা পড়েছিল, ক্যান্সেল ওখানে হয়ে গেছে। ওখানে কিন্তু স্যার অ্যারেস্ট করেছে অনেককে, দেখলাম 300 জনকে ধরেছিল, তার মধ্যে 276 জনকে অ্যারেস্ট করেছে। হ্যাঁ, করা উচিত, তো শাস্তি না দিলে হচ্ছে এই জিনিসগুলো হচ্ছে কি করা যাবে না। আইন করে ওদেরকে হচ্ছে কি কড়া পদক্ষেপ নিতে হবে আর কি, ঠিক আছে। সোর্স তো খুঁজে পাবে, গভর্নমেন্ট চাইলে এই জিনিসগুলো খুঁজে পেয়ে যায়, কারণ তাদের কাছে তোমার ক্রাইম ব্রাঞ্চ রয়েছে, তারা ধরতে পারবে, তাই না? সাইবার টিমকে কাজে লাগালে এই জিনিসগুলো পাওয়া যাবে আর কি। ধরে তাদেরকে হচ্ছে কি পুরো মানে যে মাস্টার বা যে প্রফেসর যাই হোক না কেন, যে করেছে তাকে মানে তার চাকরি নিয়ে নিতে হবে, প্লাস পুরো জরিমানা, ঠিক আছে। দিলে দেখবে এই দুটো তিনটা এরকম স্টেপ নিয়ে নিলে দেখবে আর জিনিসগুলো পরবর্তীকালে হবে না আর কি। যাই হোক। হ্যালো স্যার, হুম,
স্যার বলছি এই অপশন বিটায় যদি টার্মটা একটু ব্যাখ্যা করে দেন, ওই সেলটা কি, মানে ওটা কি করে, কাজ কি? আচ্ছা, তো এখানে দেখো এনিডার ক্ষেত্রে ক্লোরাকোজেন কোষ কি কাজ করে, তোমরা বাকিরা বলো ক্লোরাকোজেনের কাজ কি, কেউ বলতে পারবে না? না স্যার, জানা নেই। ক্লোরাকোজেন হচ্ছে, দেখো এখানে যেটা আছে তোমার নিডারিয়ার ক্ষেত্রে নিমাটোসিস্ট হচ্ছে দংশন অঙ্গ হিসাবে কাজ করে, তোমরা জানো ওটা তার সেফটির জন্য ইউজ করেছে। আর ইকান্ডারমাটার ক্ষেত্রে জল সংবহন তন্ত্র রয়েছে, সেটা মেনলি এদের ক্ষেত্রে কি হয় না, এই জল সংবহন তন্ত্রের মাধ্যমে তারা খাদ্য গ্রহণ থেকে শুরু করে রেচন সম্পন্ন করে থাকে। আর এনিডার ক্ষেত্রে ক্লোরাকোজেন কোষ মেনলি হচ্ছে কি, যতটা আমার মনে পড়ছে এটা রেচন অঙ্গ হিসাবে কাজ করা উচিত, তাই না? বাকিটা আমাকে দেখতে হবে। স্যার গুগলে দেখলাম এক্সক্রিশন রেসপিরেশন দুটোই দিয়েছে। হ্যাঁ, মানে এটা হচ্ছে কি এক্সক্রিটরি এবং রেসপিরেটরি দুটো হিসাবে কাজ করে। আমি যেটা জানতাম এটা হচ্ছে কি তোমার এক্সক্রিটরি অর্গান হিসাবে কাজ করে, মানে রেচন অঙ্গ। স্যার ক্লোরোকোজেন, স্যার ক্লোরোকোজেন ইভেন কোষটা তো এখানে ইয়েটা দিয়ে ওই হলুদ রঙের দানা সঞ্চিত থাকে, আর এগুলো হুম, বিপাকে স্যার সাহায্য করে মেটাবলিজমে। তাহলে মেটাবলিজম মানে তার সঙ্গে তোমার রেসপিরেশন চলে আসছে, আর রেসপিরেশন হওয়া হ্যাঁ মানে এক্সক্রিশন তার সঙ্গে জড়িত হয়ে যাবে, তাই না? যদি মেটাবলিজম হওয়া মানে সেখানে রেসপিরেশন হচ্ছে, তাহলে রেসপিরেশনের ওয়েস্ট প্রোডাক্ট তৈরি হবে, ওয়েস্ট প্রোডাক্ট তৈরি হলে তাকে মানে এক্সক্রিশন করতে হবে। তাহলে ক্লোরাকোজেন হচ্ছে কি এটার ক্ষেত্রে এক্সক্রিটরি এবং রেসপিরেটরি অর্গান হিসাবে কাজ করে, তোমরা বলতে পারো, কোনো অসুবিধা নেই। আচ্ছা, এবার দেখো কোন পর্ব এবং তার উদাহরণ সঠিক মিল রয়েছে, এটা তোমরা কি করেছো? এটা উত্তর হয়ে যাবে স্যার অপশন অপশন ডি ডি। এরটা। অপশন ডি এরটা হয়ে যাবে, ললিগো, টরেডো এবং অক্টোপাস, এরা মোলাস্কা ফাইলামের মধ্যে অন্তর্ভুক্ত। আচ্ছা, এবার বলছে কোনটি সঠিক তথ্য, কোনটি সঠিক তথ্য, এটা কি করেছো তোমরা? স্যার এটা এটা তোমরা অপশন কি ডি করেছো? হবে তো? এটা অপশন ডি স্যার হবে। অপশন ডি হবে। সঠিক তথ্য যেহেতু Correct. বলেছে, তাহলে সব ইকান্ডারমাটার জল সংবহন তন্ত্র রয়েছে, তাই না? সব এনিয়ারদের সিটা থাকে না। আচ্ছা, সব মোলাস্কা থাকবে না, তাহলে অপশন ডি এরটাই তোমরা করো। চলো নেক্সট কোশ্চেন, কোনটি সঠিক জল? ক্রেফিশ, ইমালসোব্রাং, অপশন বি ক্যাটল ফিশ, অস্টিক ফিশ, সিলভার ফিশ, স্যার অপশন ডি ইকান্ডারমাটা। হবে, জেলি অপশন ডি হবে সাইকোজোয়া। স্যার। অপশন ডি। তাহলে অপশন ডি এরটা জেলিফিশ স্কাইফোজোয়া এটাই ঠিক রয়েছে। জেলিফিশ হচ্ছে কি স্কাইফোজোয়ার মধ্যে পড়ে, এটাই ঠিক রয়েছে। আচ্ছা, এবার দেখো কোনটি ভুল জল? এনিলিডা, নোটোপোডিয়া, সিলিওফোরা, অক্সোনিম, নিডারিয়া প্যারাপোডিয়া, ইউগ্লিনয়েডি হচ্ছে কি মায়োনিম। প্যারাপোডিয়া। তাহলে উত্তর হয়ে যাবে অপশন সি এরটা, নিডারিয়ার ক্ষেত্রে প্যারাপোডিয়া, এটা হচ্ছে তোমার ভুল। স্যার আগের কোশ্চেনটাতে ওই সিএরটা একটু বলবেন। সি এরটা, আচ্ছা আচ্ছা, ক্যাটল ফিশ কার আন্ডারের মধ্যে পড়ে, কোন ফাইলামের মধ্যে পড়ে? মোলাস্কা। মোলাস্কা। এটা আছে মোলাস্কা। তোমার মোলাস্কা। সেপিয়া। আচ্ছা, কাটল এখানে বলছে ক্রেফিশ কার আন্ডারের মধ্যে পড়ে, ক্রেফিশ। আর্থ্রোপোডা। ক্রেফিশ তো স্যার হ্যাঁ আর্থ্রোপোডা, ওই চিংড়ি টাইপের আর কি, চিংড়ি। আর্থ্রোপোডা। আর্থ্রোপোডা এটা নিশ্চয়ই জানো। সিলভার ফিশ হচ্ছে কি এটা কার আন্ডারে? এটা ইকান্ডারমাটা আর্থ্রোপোডা হয় না, স্যার। এটাও আর্থ্রোপোডা। আর্থ্রোপোডা স্যার। ঠিক আছে, এটাও মনে রাখবে। স্যার ওই পুরাতন বই থেকে রেখে দিলে পাতাগুলো খুললে একটা সেই সাদা রঙের একটা পোকা বেরিয়ে যায়, ওইটাই সিলভার ফিশ। তাহলে বইয়ের পাতা থাকে তো। এই এই স্লাইডটা কিন্তু তোমরা মনে রাখবে, ঠিক আছে? কারণ বুঝতেই পারছো এগুলো যেহেতু হচ্ছে কি তোমার তোমার এগুলো থেকে কোশ্চেন দেয়, তো এগুলো মনে রাখবে। তাহলে হচ্ছে তোমার ক্রেফিশ আর্থ্রোপোডা, সিলভার ফিশ আর্থ্রোপোডা, কাটল ফিশ হচ্ছে মোলাস্কা, আর জেলি ফিশ হচ্ছে কি তোমার স্কাইফোজোয়া। আচ্ছা, এটা তো হলো। আচ্ছা, এবার এটা বলো, স্পঞ্জের দেহে জল সংবহনের যে পথ বা যে তোমার হচ্ছে কি জল সংবহনের যে স্টেপ গুলো কার মাধ্যমে সম্পূর্ণ বিটা হয়? এটা। হ্যাঁ,
সি নয় বাবা, অপশন বি হবে। হ্যাঁ অ্যান্সার বি ওটা হবে স্যার। অপশন বি এরটা হবে। প্রথমে ডার্মাল অস্টিয়া, তারপর হচ্ছে কি গ্যাস্ট্রাল অস্টিয়া, স্পঞ্জোসিল হয়ে ওস্কিউলাম দিয়ে বেরিয়ে যাবে, তাই না? এই যে অস্টিয়া দিয়ে তোমরা নিশ্চয়ই পড়েছো, এই অস্টিয়া দিয়ে জলগুলো ঢোকে, তারপরে দেখো ওস্কিউলাম দিয়ে বেরোয়। তো সেক্ষেত্রে আমরা যদি ব্রড সেন্সে দেখি, তাহলে কি, একটু মিট করে দাও বাবা, সাউন্ড আসছে কার, একটু মিট করে দাও। এখানে প্রথমে কি হয় যে অস্টিয়া দিয়ে ওয়াটার ফ্লোটা হয়, তারপর তোমরা যাবে কোথায়, এই ডার্মাল অস্টিয়া হয়ে গ্যাস্ট্রাল অস্টিয়াতে যাবে, সেখান থেকে যাবে স্পঞ্জোসিলে, ঠিক আছে? স্পঞ্জোসিল হয়ে তারপর হচ্ছে কি তোমার এই 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 ভিতরটাকে আমরা স্পঞ্জোসিল বলি, তারপর অস্কুলাম দিয়ে চুলটা বেরিয়ে যায়। চলো নেক্সট কোশ্চেন এবারে দেখো, ইকান্ডার্মাটা এবং কোডাটার মধ্যে মিল কোন বৈশিষ্ট্য দেখে আমরা করতে পারি? ডিউটারাস্টমি। স্যার ইন্টারেস্টিং এ হবে আনসার। তাহলে উত্তর হয়ে যাবে অপশন এ। তাহলে আমাকে কেউ বলো যে হোয়াট ইজ প্রোটোস্টমি আর হোয়াট ইজ ডিউটারাস্টমি, দেখো। স্যার আমি এটাই ব্লাস্টোপোরটা বলতে যাচ্ছিলাম, এই দুটো একটু বলে দেবেন। আর অ্যানাসে কনভার্টেড হলো ডিউটারাস্টমি। তাহলে প্রোটোস্টম কাকে বলে, কে বলতে পারবে? ব্লাস্টোপোরটা যখন মুখচ্ছেদে পরিণত হয় তখন সেটা হচ্ছে প্রোটোস্টমি। ওটোস্টমিকের ক্ষেত্রে স্যার তো পায়ু মুখের আগে ডেভেলপ করে, আর ডিউটেরোস্টমের উল্টো ওটা। না মানে না প্রোটোস্টম হচ্ছে কি, আমরা তাকেই বলবো যখন হচ্ছে কি তোমার মেনলি এদের মাউথ আর এনাস ডেভেলপমেন্টের উপরে আমরা ভাগ করি, তাই না? মাউথ আর হচ্ছে কি তোমার এনাস, এই দুটো হচ্ছে কি তোমার এর উপর ভিত্তি করে আমরা ভাগ করি প্রোটোস্টম এবং ডিউটারাস্টম। তো প্রথমে যদি আমরা প্রোটোস্টম দেখি, তাহলে আমরা কি দেখতে পাই না, মাউথ এদের ক্ষেত্রে ফার্স্ট কে তৈরি হয় আর সেকেন্ড কে তৈরি হয় না? ফার্স্ট তৈরি হবে তোমার, মাউথ পার্টটা ফার্স্ট, প্রোটোস্টোমের ক্ষেত্রে মাউথ ফার্স্ট হবে স্যার। হ্যাঁ হ্যাঁ প্রোটোস্টমের ক্ষেত্রে প্রথমে মাউথ, আর সেকেন্ড তারপরে হবে হচ্ছে কি অ্যানাস। এনাস। আর এদের সেকেন্ডে ক্ষেত্রে অ্যানাস হবে। হচ্ছে কি ফার্স্ট আর সেকেন্ড ডেভেলপমেন্ট আমরা দেখি। ফার্স্টে ডিউটারাস্টমের ক্ষেত্রে প্রথমে হচ্ছে কি অ্যানাস, এনাস, ফার্স্ট অ্যানাস হবে, আর এটা সেকেন্ড হচ্ছে তোমার মাউথ। মাউথ, ঠিক আছে? এটাই হচ্ছে তোমার যখন জাইগোটিক ডেভেলপমেন্ট হয় তখন এই ডেভেলপমেন্ট সিস্টেমটা আমরা দেখতে পাই। তো সেক্ষেত্রে একান্ডার্মাটা এবং কোডাটা এদের ক্ষেত্রে ডিউটারাস্টমিক ডেভেলপমেন্ট আমরা দেখতে পাই। আচ্ছা, ইকানোডার্ম লার্ভাগুলি নাম কি? অপশন বি। একান্ডার্মাটার ক্ষেত্রে অপশন বি, পাইপিনিয়া, বাইপিনারিয়া আর হচ্ছে তোমার ব্রাকিউলারিয়া। তাহলে অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। চলো দেখো নেক্সট কোশ্চেন, আর্থ্রোপোডার বিশেষ বৈশিষ্ট্যগুলি হলো, মানে আইডেন্টিফাইং ক্যারেক্টার কি আর্থ্রোপোডার ক্ষেত্রে? মেটামেরিক সেগমেন্টেশন, অপশন বি হবে। আর হচ্ছে কি তোমার বহিকঙ্কাল এবং সন্ধিলোকাঙ্গ। হ্যাঁ অপশন বি হচ্ছে কি সঠিক উত্তর। চলো নেক্সট কোশ্চেনে, প্লাটিহেলমিনথিসের রেচনাঙ্গের নাম কি? অপশন তোমরা সবাই সি। পারবে, শিখাকোষ, বা তার অল্টারনেটিভ নাম তোমরা মনে রাখবে সোলেনোসাইট, ঠিক আছে? শিখাকোষ বা ফ্লেম সেল যেটাকে আমরা বলি, ফ্লেম সেল। চলো নেক্সট কোশ্চেন, হুইটেকারের মতে ইউক্রেটিকের 4টি রাজ্যের নাম কি? তোমরা সবাই বলতে পারবে এটা, প্রোটিস্টা, ফাঙ্গাই, প্লান্টি এবং এনিমেল। শুধুমাত্র মডার্নাটা হচ্ছে কি তোমার প্রোক্যারিওটিক, আর বাকি যারা রয়েছে সবাই ইউক্যারিওটিক, তাই না? তো সেক্ষেত্রে অপশন বি এখানে সঠিক উত্তর। আচ্ছা দেখো, নিমাটোডার দেহগহ্বরকে আমরা কি বলি? নিমাটোডার দেহগহ্বর, তাহলে তাকে আমরা সিউডোসিল বলি। অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। আচ্ছা, গোলকৃমি ফিতাকৃমি থেকে কোন বৈশিষ্ট্যের জন্য পৃথক করতে পারা যায়? সিউডোসিল অপশন এ। হবে। সিউডোসিল, অপশন এ হবে। তাহলে অপশন এ হবে, তাই না? কার হচ্ছে কি তোমার সিউডোসিলম দেখা যায়, কার কার হচ্ছে কি তোমার কারা, কোনটা মানে গোলকৃমি আর ফিতাকৃমির মধ্যে কোনটা সিউডোসিলমিক আর কোনটা অ্যাসিলামিক? গোলকৃমি সিউডোসিল আর গোলকৃমিটা হচ্ছে কি তোমার সিউডোসিলমিক, আর ফিতাকৃমি হচ্ছে কি তোমার আসিলমেট, তাই না? তাহলে অপশন এর জন্য আমরা ডিফারেন্স করতে পারি। চলো এবারে ফিজিওলজি কোশ্চেনে যেটা আমরা চলে যাই, ঠিক আছে? ফিজিওলজির ক্ষেত্রে দেখো, এটা প্রথম যে কোশ্চেনটা রয়েছে যে কোন তথ্যটি কোষ পর্দার কার্বোহাইড্রেটের ক্ষেত্রে প্রযোজ্য নয়? এটা খুবই কনফিউজিং একটা কোশ্চেন ছিল, তাই না? কারণ
তোমরা জানো যে কার্বোহাইড্রেট যেটা থাকে সেটা তোমার হচ্ছে কি অলিগোস্যাকারাইড হিসাবে থাকে, এবং তারা দুটো কন্ডিশনে থাকে। এটা হয় প্রোটিনের সঙ্গে কিংবা লিপিডের সঙ্গে, তাই না? যেটা আমরা বলি লিপিডের সঙ্গে যুক্ত থাকলে তাকে আমরা বলি কি গ্লাইকোলিপিড। গ্লাইকোলিপিড বা গ্লাইকোপ্রোটিন, তাই না? এই দুটো কন্ডিশনে থাকে, হয় গ্লাইকোপ্রোটিন বা হচ্ছে গ্লাইকোলিপিড। তো সেক্ষেত্রে এখানে চারটা যে অপশন রয়েছে বেশিরভাগই প্রোটিনের সঙ্গে যুক্ত থাকে এই লিপিড, মানে তোমার এই কার্বোহাইড্রেট গুলো। কিছু কার্বোহাইড্রেট লিপিডের সঙ্গে যুক্ত থাকে। গোলগি বস্তুর মধ্যে কিছু কার্বোহাইড্রেট প্রোটিনের সঙ্গে যুক্ত হয়, আর এদের প্রকারভেদ খুবই কম। তাহলে এই প্রকারভেদ খুবই কম, এটা কিন্তু ঠিক, এটা কোনো ভুল নয়। বাকি দেখো এখানে যে তিনটি স্টেটমেন্ট রয়েছে, বলো তোমরা কোনটা মনে হচ্ছে যে কোনটা প্রযোজ্য নয়? পড়েছিলাম পরীক্ষায়, ভুল হয়েছে। স্যার অপশন সি হবে কি? অপশন সি কারণ হ্যাঁ 7% প্রোটিনের সাথে কার্বোহাইড্রেট যুক্ত থাকে আর 1% থাকে লিপিডের সাথে 8%। হ্যাঁ, তাহলে তোমরা অপশন সি এরটাই করো, ঠিক আছে? অপশন সি এরটাই করো। আমি যখন এই স্লাইড রেডি করছিলাম তখন দেখলাম যে এটা তোমার অপশন, তোমার হচ্ছে কি সি করাটাই বেশি অ্যাপ্রোপ্রিয়েট হবে, ঠিক আছে? তো অপশন সি এরটাই হচ্ছে তোমরা করো। আচ্ছা, লিপিড স্তর গঠনের জন্য কোন বল কাজ করে বা কোন ফোর্স কাজ করে? অপশন সি জল বিরাগী আন্তঃক্রিয়া। হ্যাঁ, তাহলে হাইড্রোফোবিক ইন্টারঅ্যাকশন যেটা আমরা এর আগের দিন বলেছিলাম সেটা জলবিরাগী আন্তঃক্রিয়া হবে। আচ্ছা, নিম্নলিখিত কোন কোষীয় প্রক্রিয়ায় অন্তঃস্থ এবং বহিঃস্থ প্রোটিনের পরিবর্তন হয় না? এটা রিপিট হয়ে গেছে। হ্যাঁ, এটা ইয়ের সঙ্গে তোমার জুলজি, তোমার হচ্ছে কি বটানির সঙ্গে রিপিট হয়ে গেছে। আচ্ছা দেখো, নিম্নলিখিত কোন প্রক্রিয়ার ফলে কোনো বহিঃস্থ বস্তু কোষের ভিতর প্রবেশ করে না? এক্সোসাইটোসিস মানে বাইরে বের হবে, তাহলে এখানে ভেতরে প্রবেশ করে না বলছে, তাহলে অপশন বি এরটা হবে উত্তর। চলো নেক্সট কোশ্চেন দেখো। সিঙ্গার এবং নিকলসন এদের যে তরল মোজাইক মডেল রয়েছে তার বহিঃস্থ প্রোটিন গুলো কেমন কন্ডিশনে থাকে? তাহলে এটা হচ্ছে তোমার পর্দার বাইরে থাকবে এবং লুজলি প্যাকড থাকে, তাহলে অপশন এরটা হবে, তাই না? অপশন এ হবে। অপশন এরটা মানে উত্তর হবে। আচ্ছা, কোষ পর্দার ফসফোলিপিডের কোন ধর্মটি সঠিক নয়? স্যার অন্তঃস্থ প্রোটিনের সাথে যুক্ত থাকে না, এর আগে যে ছবিতে তো দেখিয়েছিলেন। না, অন্তঃস্থ প্রোটিনের সঙ্গে সবসময় তো থাকে না বাবু। এরা হচ্ছে কি হয় না, সারফেসের সঙ্গে থাকবে। অন্তঃস্থ প্রোটিন তো তারা চ্যানেল প্রোটিন তৈরি করবে, এরকম জায়গায় যখন থাকবে তখন তো আর অন্তঃস্থ প্রোটিনের সঙ্গে আবদ্ধ থাকবে না, না। এরা হচ্ছে কি তোমার সারফেসে থাকবে এবং হচ্ছে কি লুজলি প্যাকড থাকবে, ঠিক আছে? অপশন এরটা ঠিক আছে। আচ্ছা, কোষ পর্দার ফসফোলিপিডের কোন ধর্মটি সঠিক নয়? এটা রিপিট। ডি হবে স্যার। রিপিট হবে, অপশন ডি এরটা হবে, এটা রিপিট হয়ে গেছে। আচ্ছা, মাইটোকন্ড্রিয়ার প্রধান কাজ কি? অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। আচ্ছা, অক্সিজমের গোলাকার মস্তকে কি বলা হয়? এটা উত্তর হয়ে যাবে, দেখতে পাচ্ছ এটা হেড, এটা হচ্ছে তোমার বেস, এটা স্টোক। তাহলে বেসটাকে বলা হচ্ছে কি তোমার F0 আর হেডটাকে বলা হচ্ছে কি F1। তাহলে উত্তর হয়ে যাবে অপশন এটা কেটে দিয়ে এটা তো ভুল ছিল। হ্যাঁ স্যার, এটা আনসার F0 অধঃক্ষেপ নেওয়া ছিল। না না F1 করেছিল। F1 ই করেছিলাম, ভুল। যাই হোক, ওটা কোনো কারণে মানে ইয়ে করতে গিয়ে ভুল হয়ে গেছে, যাই। তাহলে সঠিক উত্তরটা হবে কি F1 হয়ে যাবে, ঠিক আছে? চলো নেক্সট কোশ্চেন দেখো। প্রাণী কোষের কোষ পর্দা গঠিত হয়, এটা উত্তর হয়ে যাবে অপশন সি, লিপিড, প্রোটিন আর অলিগোস্যাকারাইড। অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর, যারা অপশন সি করেছে সঠিক। অলিগোস্যাকারাইডটা কি মনে আসছে না, বলে দিন একবার। আচ্ছা, মনোস্যাকারাইড মানে যেটা হচ্ছে কি তোমার মানে সবচেয়ে সিম্পলেস্ট স্যাকারাইড, মানে তাকে আর তুমি ভাঙতে পারবে না। ডাইস্যাকারাইড মানে হচ্ছে কি, তাহলে মনো মানে 1, এটা যে মনোস্যাকারাইড। ডাইস্যাকারাইড মানে হচ্ছে কি তোমার 2, মানে দুটো মনোস্যাকারাইড যখন যুক্ত হয় গ্লাইকোসাইডিক বন্ধনের মাধ্যমে তখন ডাইস্যাকারাইড তৈরি হয়। আর 2, 3 থেকে হচ্ছে কি তোমার সম্ভবত 9 পর্যন্ত, তাই না? 9 বা 10 পর্যন্ত এরা হলে কি হবে? 9 অলিগোস্যাকারাইড। আর 9 এর বেশি হয়ে গেলে তখন হয়ে যাবে কি পলিস্যাকারাইড। বুঝতে পারলে? মানে যখন হচ্ছে কি তোমার যখন হচ্ছে কি 3 থেকে 9 বা 10, কোন কোন বইতে 10 রয়েছে, কোন কোন বইতে 9 রয়েছে। তো এর মধ্যে যদি মানে 3 থেকে 9 মনোস্যাকারাইড যখন পরস্পর যুক্ত হয় তখন তাকে অলিগোস্যাকারাইড বলে। আর 10 এর বেশি হয়ে গেলে তখন তাকে বলা যায় পলিস্যাকারাইড।
তো সেক্ষেত্রে এরা অলিগোস্যাকারাইড কন্ডিশনেই তোমার অবস্থান করছে কোষ পর্দার ক্ষেত্রে। আচ্ছা, গাঢ়ত্বের আনতির প্রতিকূলে মানে কনসেন্ট্রেশন এগেনস্ট গ্রেডিয়েন্ট, মানে কনসেন্ট্রেশন হচ্ছে কি এটিপির তোমার, প্রয়োজন হয় না। তাহলে সেক্ষেত্রে বুঝতে পারছো, তাহলে মানে কম থেকে বেশি দিকে যাবে, কম থেকে বেশি দিকে যাওয়া মানে হচ্ছে এটিপির প্রয়োজন হবে, তাহলে অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। কোষ পর্দার প্রধান কাজ কি হবে, এটা কি করেছো কারা, কারা কি করেছো? অপশন এ এ হবে, হবে স্যার, অপশন এ। এ করেছি স্যার। হ্যাঁ, এরটাই হবে। এরা হচ্ছে তোমার, হ্যাঁ, কোষের ভেতরে বা বাইরে, কোষের বাইরে পদার্থের যাতায়াতটাকে এরা নিয়ন্ত্রণ করে, তাই না? অপশন এরটা হওয়া উচিত। আচ্ছা, কোষ পর্দা গঠিত হয় কি দিয়ে? আচ্ছা, এটা হচ্ছে কি তোমার কনফিউজিং একটা অপশন রয়েছে, তাই না? একটি প্রোটিন স্তর তো হবে না, আচ্ছা একটি লিপিড স্তর তো হবে না, লিপিড বাইলেয়ার, একটি লিপিড স্তর তো হবেই না, আর একটি প্রোটিন একটি লিপিড স্তর হবে না। এটা হওয়া উচিত ছিল যে লিপিড বাইলেয়ার নিয়ে গঠিত হয়, দুটি, হ্যাঁ দুটি হচ্ছে কি লিপিড স্তর নিয়ে গঠিত হয়। তো এই জন্য এটা হচ্ছে কি তোমার কোশ্চেনটা হচ্ছে কি তোমার বাদ দিয়ে দিতে হবে, কারণ এই অপশন গুলো সঠিক নেই। ঠিক আছে, চলো। একক প্লাজমা পর্দার এর যে ব্রেথটা কত হয়? স্যার অপশন ডি ডি। হবে স্যার, 75 আর্মস্ট্রং। 75। ডি হবে। এটা এটা 70 থেকে 100 আংস্ট্রমের মধ্যে হয়। তো এই মাঝামাঝিটাকে তোমরা ধরে নাও, অপশন ডি এরটাই করে নাও। ঠিক আছে, এটা চলো স্যার দেখো। ইউনিট মেমব্রেন মডেলটা থেকে দিয়েছে। হ্যাঁ, ইউনিট মেমব্রেন মডেলটা 30 থেকে দিয়েছি। আচ্ছা দেখো, নেক্সট কোশ্চেন দেখো, আয়ন বাহকের অবস্থান হলো ড্যাশ, কোষ তাহলে পর্দা। অবভিয়াসলি সেল কোষ মেমব্রেন বা পর্দা। কোষ পর্দা, তাই না? কোষ পর্দা বা হচ্ছে সেল মেমব্রেনে আয়ন ক্যারিয়ার হিসাবে থাকে। মাইটোকন্ড্রিয়া কি সঞ্চয় করে, এটিপি, গ্লাইকোজেন, সুক্রোজ নাকি সবগুলি? এটিপি। এটিপি হবে। চলো নেক্সট। আচ্ছা, এতটাই ছিল। ঠিক আছে, এতটাই ছিল। তো সর্বমোট 4-5টা কোশ্চেন মোটামুটি অ্যান্সার ভুল ছিল। ঠিক আছে, সেগুলো একটু ঠিক করে নেবে। ঠিক আছে, কোনো কারণে সেগুলো মিস্টেকেলি হয়ে গেছে। আর দুটো কোশ্চেন তো স্কিপ করা হলো, কারণ সেগুলো কোশ্চেন গুলোই ভুল ছিল, তাই না? যাই হোক, তাহলে এই ছিল হচ্ছে কি তোমাদের যে মক টেস্ট তার সলিউশন। ঠিক আছে, আমরা আবার পরের ক্লাসগুলো যখন হবে, আবার পরের সপ্তাহে আবার একইভাবে আমরা সলিউশন করব। ঠিক আছে, বলো কার কি কি বক্তব্য বলো। স্যার বলছি ওয়েস্ট বেঙ্গল এসএসসি কি কবের দিকে হবে? দেখো, প্রথম কথা হচ্ছে কি মানে নতুন রিক্রুটমেন্ট নিয়ে কোনো সমস্যা নেই। ঠিক আছে, কিন্তু যখন হচ্ছে কি রিক্রুটমেন্টের প্রসঙ্গ তোলা হচ্ছে, তখন তারা এই যেগুলো পরীক্ষাগুলো হয়েছিল সেগুলোকে নিয়ে তারা মানে কথা বলছে আর কি, বুঝতে পারলে? তো সেক্ষেত্রে মানে সরকার চাইলে কিন্তু সব করতে পারে, এটা হচ্ছে প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে কি দেখো, এখন যে টালমাটাল অবস্থা চলছে, তো সেই জায়গায় মানে যে কোনো মানে সাধারণ মানুষ হলেই বুঝতে পেরে যাচ্ছে যে এই মুহূর্তে যদি রিক্রুটমেন্ট প্রসেস শুরু না করা হয়, তাহলে কিন্তু মানে বুঝতেই পারছো মানে খুবই খারাপ পরিস্থিতি রয়েছে আর কি। ঠিক আছে, তো সেক্ষেত্রে দেখো এই সময়ে মানে প্রত্যেকটা হচ্ছে কি তোমার পলিটিক্যাল পার্টি বলো যারা রয়েছে, তারা কিন্তু মানে পুরো ফোর্স, ঠিক আছে, পুরো শক্তি লাগিয়ে চেষ্টা করবে ইলেকশনে যাতে ভালো রেজাল্ট করা যায়। ঠিক আছে, তো এই জন্য সবাই ব্যস্ত ওই দিকেই আর কি। তো তার পাশাপাশি তোমাদেরকে বলতে পারি যে নাই, প্রথমে হচ্ছে কি এসএসসি বোর্ডের ক্ষেত্রে প্রথমে আসবে তোমাদের এই যে হেডমাস্টার হেডমিস্ট্রেসের ক্ষেত্রে আসবে, তারপর তোমার হচ্ছে কি 9-10 এবং 11-12 এই দুটো একসাথেই আসবে, তারপর আপার আসবে। এটা ঠিক ভোটের পরে পরে করতে হবে, কারণ এটা তো তোমার মানে মুখ্যমন্ত্রী ভোট নয়, এটা তো প্রধানমন্ত্রী ভোট, তোমরা সবাই জানো। তো সেক্ষেত্রে এটা যদি সিট সংখ্যা কমেও যায়, তাহলে সেক্ষেত্রে এদের কোনো এতটা বেশি এফেক্ট পড়বে না, কারণ তখনও পর্যন্ত এদের ক্ষমতা থাকবে। তো সেক্ষেত্রে এই ভোটটার পরেই পরেই আশা করি এই নোটিফিকেশন গুলো দিতে বাধ্য আর কি, না হলে হচ্ছে কি এদের কপালে দুঃখ আছে। ঠিক আছে, তোমরা ধরে নিতে পারো যে এই ভোট পর্ব শেষ হয়ে গেলেই এর নোটিফিকেশন দিতেই হবে আর কি, এমন একটা পরিস্থিতি, না হলে খুব চাপে থাকবে। কি বললাম বুঝতে পারলে? আর কি কার কি বক্তব্য বলো, বা যদি তোমরা সহমত স্যার হও আমি তাহলে বলতে পারো, বা যদি আমার এগেনস্টে কেউ স্যার কথা বলতে চাও তাহলে বলতে পারো।
হ্যাঁ বলো। স্যার হুম। স্যার আমি বলছিলাম যে ক্লাসের টাইমটা একটু যদি 9টা থেকে করলে ভালো হতো না? না, এটা কোনোভাবেই চেঞ্জ করা যাবে না বাবা, ঠিক আছে, এটা কোনোভাবেই চেঞ্জ হবে না। স্যার বলছি এসএলএসটি এর ক্ষেত্রে কি টেট পাস বাধ্যতামূলক করেছে? আচ্ছা, এবার দেখো, এবার হচ্ছে কি তুমি যেটা বলছো এটাও মানে ফেলে দেওয়ার কথা নয়। সেটা হচ্ছে কি তোমার এনসিটি, এরা তো তোমরা জানো যে টিচার রিক্রুটমেন্টের জন্য গাইডলাইন দিয়ে থাকে, এটা সেন্ট্রাল গভর্নমেন্টের একটা সংস্থা। তো সেক্ষেত্রে এদের নিয়ম অনুযায়ী এরা বলে দিয়েছে যে টেটটা হচ্ছে কি তোমার বাধ্যতামূলক, ঠিক আছে। তো সেক্ষেত্রে এই 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 নিয়মটা হচ্ছে কি মানে কতটা কার্যকর হবে সেটা ডিপেন্ড করছে হচ্ছে কি তোমার রাজ্য সরকারের উপরে, ঠিক আছে। তোমরা জানো যে বিভিন্ন রাজ্যে টিচার রিক্রুটমেন্টের জন্য বিভিন্নভাবে নিয়ম তারা করে থাকে, ঠিক আছে। যেমন হচ্ছে বিহারের ক্ষেত্রে তোমরা জানো টেট কম্পালসারি, টেট সার্টিফিকেট থাকা দরকার রয়েছে। এবার হচ্ছে কি তোমার আমাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট তো তোমরা জানো সমস্ত সেন্ট্রাল পলিসি এগেনস্টে কাজ করে। তো সেটা কতটা কার্যকর হবে বা কতটা কি করবে সেটা হচ্ছে কি এখনো পর্যন্ত ধোঁয়াশা। কিন্তু সাবজেক্ট তো হবে কম্পালসারি। তো এই জন্য এখন আপাতত তোমরা সাবজেক্টটাই পড়াশোনা করো, ঠিক আছে। কারণ সাবজেক্টটা এগিয়ে থাকলে পরে যদি কোনো কারণে বলে যে টেট দিতে হবে, তাহলে সেক্ষেত্রে হচ্ছে কি তোমার আর সমস্যা থাকবে না। আর একটা জিনিস, যদি কারো টেট পাস করা থাকে, তাই না, প্রাইমারি টেট যদি পাস করা থাকে, এটাও যদি বলে যে যাদের টেট আছে তাদের আর কোনো লাগবে না, তারা ওটাই দিয়েই চলবে। তাহলে যারা টেট আছে এর আগে তো তোমরা বসেছিলে স্যার আমি তো প্রাইমারিতে পাস প্রাইমারি, করেছিলাম কিন্তু তো বিএড এর জন্য বাদ দিয়ে দিল। ওটা তো সেটা মানে প্রাইমারি রিক্রুটমেন্টে বাদ দিয়ে দিয়েছে, কিন্তু সার্টিফিকেটটা তোমার কাছে আছে। এবারে সেই সার্টিফিকেটের নিরিখে যদি তুমি মানে ইয়ে করতে পারো, তাহলে যদি হতে পারে ভালো। কারণ এই মুহূর্তে হচ্ছে কি আমাদের ক্ষেত্রে মানে সত্যি কথা বলতে কি প্রেডিক্ট করা মুশকিল আর সাবজেক্ট তো কম্পালসারি দিতেই হবে। তো এই জন্য সাবজেক্টটা প্রিপারেশন নাও। যদি কোনো কারণে বলে যে হ্যাঁ টেট আগে না হবে, তাহলে সেক্ষেত্রে টেটের জন্য তখন পড়াশোনা শুরু করে দেবে। বুঝতে পারলে কি বললাম? স্যার টেট যদি বাধ্যতামূলক করে তাহলে স্যার আপনি একটু হেল্প করেন, কারণ বায়ো সায়েন্সের সঙ্গে তো ম্যাথামেটিক্স সবই আসবে, ফিজিক্স কেমিস্ট্রি সবই পড়তে ঠিক হবে। ঠিক আছে, আমরা দেখো এর আগের যেটা 2022-এ যে টেটটা হয়েছিল আমাদের কাছে মানে আমরা ব্যাচ কোর্স শুরু করেছিলাম, প্রায় তোমরা জানো যে 26 থেকে 29 জন মতন হচ্ছে কি আমাদের মানে যে ব্যাচ কোর্সে যারা ছিল তারা হচ্ছে কি তোমার কোয়ালিফাই করেছিল, ঠিক আছে। তো সেক্ষেত্রে হচ্ছে কি তোমার আমরা শুরু করব, আমাদের টিম রয়েছে যারা পড়াতো, তারা রয়েছে। আমি তো একা পড়াতে পারবো না। তো সেক্ষেত্রে যারা রয়েছে তাদেরকে দিয়ে আমরা শুরু করব, চিন্তার কোনো কারণ নেই। এসএসসি রিলেটেড যতগুলো হচ্ছে কি তোমার পরীক্ষা স্টার্ট করবে, আমরা কিন্তু প্রত্যেকটার জন্য কোর্স শুরু করব, ঠিক আছে। তো এই বিষয়ে তোমরা মানে এত চিন্তাগ্রস্ত হওয়ার দরকার নেই। এখন আপাতত তোমরা সাবজেক্টটা পড়ো। যদি কোনো কারণে সেই পরীক্ষাগুলো হতে, সেটা টেট হোক বা পিটি হোক, যাই হোক না কেন, আমরা তার জন্য প্রিপারেশন শুরু করাবো, ঠিক আছে, কোনো অসুবিধা হবে না। ঠিক আছে স্যার স্যার আমি তো নতুন, তো আমি একটা কথা জিজ্ঞেস করছিলাম স্যার, যে হুম হুম। পুরো সপ্তাহে যেটা পড়াচ্ছেন স্যার সেইটার উপরে আমাদের রবিবারের দিন এক্সামটা হবে স্যার? দেখো আমাদের রুটিন তো তুমি জানো যে আমাদের যে রুটিনটা রয়েছে সেটা হচ্ছে কি না তোমার রবিবার তোমার হচ্ছে কি সোমবার যেটা রয়েছে আমাদের বটানি, বুধবার হচ্ছে কি তোমার জুলজি, শুক্রবার হচ্ছে তোমাদের ফিজিওলজি। এবারে যতটা পড়ানো হচ্ছে বটানি থেকে সোমবার যতটা পড়ানো হবে, জুলজি থেকে যতটা পড়ানো হবে, ফিজিওলজি থেকে যতটা পড়ানো হবে, এই তিনটে থেকে আলাদা আলাদা করে মক টেস্ট নেওয়া হচ্ছে, ঠিক আছে। অলরেডি তোমরা দেখেছো নিশ্চয়ই, গ্রুপে দেওয়া হয়েছে। তো সেক্ষেত্রে এই তিনটে মক টেস্টটা রবিবার আমরা সকাল 8টার মধ্যে আর কি বা 7টার মধ্যে দিয়ে দিই। যেমন এই আগের দিনটা আমি রাতেই দিয়ে দিয়েছিলাম দুটো। তো সেক্ষেত্রে দিয়ে দিলে তোমরা সারাদিনে সাবমিট করলে এই রাত 10টা থেকে আমরা এই কোশ্চেন অ্যান্সার গুলো ওপেন মানে ক্লাস করে হচ্ছে কি ডিসকাস করি, ঠিক আছে। এইভাবেই চলে আমাদের ক্লাস। আর পিএসসির জন্য যেহেতু তোমাদেরকে এন্ট্রি দেওয়ার সুযোগ রাখার জন্য ক্লাসগুলো এমন ভাবে সাজানো হয়েছে যাতে তোমরা যারা ইচ্ছুক তারা ক্লাস করতে পারো। এই জন্য সেখানে মঙ্গল, বৃহস্পতি আর শনি এই 3 দিন রাখা হয়েছে এবং রবিবার মক টেস্ট রাখা হয়েছে। তো এই জন্য হচ্ছে কি এই এই রুটিনটাকে এইভাবে বানানো হয়েছে, বুঝতে পারলে? হ্যাঁ স্যার ঠিক আছে।
ঠিক আছে, আজকে এতটা থাকলো, কালকে আবার ক্লাস রয়েছে বোটানি। ঠিক আছে, কালকে আবার দেখা হচ্ছে ক্লাসে। ঠিক আছে, তোমরা লেফট করে যাও।